প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ক প্রথম পত্রের অধ্যায় 8 টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম থেকে টাইপস অফ টিস্যুর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। লক্ষ্য করো, শুরুতেই টিস্যু ডেফিনেশনটা দিয়েছি, একই উৎস থেকে উৎপন্ন একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষ কলা। সহজ কথায় কলা হলো একগুচ্ছ কোষ, কোষের সমষ্টি। কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। একই উৎস থেকে উৎপন্ন, এখানে উৎস হচ্ছে ব্রুনীয় স্তর, যেমন এপিডার্মিস, এন্ডোডার্মিস, এইভাবে ব্রুনীয় স্তর। এটা প্রাণীবিজ্ঞানের ভাষায় যদি বলি, প্রাণীদের ক্ষেত্রে যদি বলি, ব্রুনীয় স্তর কোনগুলো? এপিডার্মিস আছে, মেসোডার্মিস আছে, এন্ডোডার্মিস আছে, একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম। উদ্ভিদের ক্ষেত্রে এপিডার্মিস, এন্ডোডার্মিসকে বুঝে নিতে পারো। টিস্যুর প্রকারভেদ। টিস্যু গঠনকারী কোষের বিভাজন ক্ষমতা অনুযায়ী টিস্যু দু প্রকার, যথা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। মানে যে সকল কোষ টিস্যু গঠন করছে, সে সকল কোষের বিভাজন ক্ষমতা আছে কি নেই, সেটার উপর ভিত্তি করে টিস্যুকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাজক বা মেরিস্টেম বা মেরিস্টেমেটিক টিস্যু, আরেকটি হচ্ছে স্থায়ী বা পার্মানেন্ট টিস্যু। যাই হোক, ভাজক টিস্যুর সংজ্ঞা দেওয়ার আগে আমি আরেকবার বলছি টিস্যু কি সে বিষয়ে আমি আরেকবার বলছি। সোজা কথা, টিস্যু হলো একগুচ্ছ কোষ। টিস্যু মানে কোষের সমষ্টি। যে শর্তগুলোর কথা বলছি একই উৎস থেকে উৎপন্ন এবং এরা একই রকমের কাজ করে। উৎস সম্পর্কে ইতিমধ্যে আমি বলেছি। এবং মোটামুটি এরা সমধর্মী এবং একগুচ্ছ, এভাবেই কোষ টিস্যু ফর্ম করে। ভাজক টিস্যু কি একটু লক্ষ্য করবা, যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই ভাজক টিস্যু। অর্থাৎ যে টিস্যুর কোষগুলোর বিভাজন ক্ষমতা রয়েছে তাকে বলা হচ্ছে ভাজক টিস্যু। তোমরা হাতের ডানে একটু লক্ষ্য করো, আদর্শ ভাজক কোষ দিয়ে আদর্শ ভাজক টিস্যুকে আমরা বুঝিয়েছি। কারণ কোষ আমরা সেল অর্থে ব্যবহার করি, একটি কোষ। আর টিস্যু যখনই বলবো তখন সেখানে একের অধিক একগুচ্ছ কোষ। সেখানে লম্বচ্ছেদও দেখানো হয়েছে এবং প্রস্থচ্ছেদেও দেখানো হয়েছে আদর্শ ভাজক কোষ। পরের স্লাইডে আমরা দেখি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ মেরিস্টেমেটিক টিস্যু অর মেরিস্টেম। কোষগুলো জীবিত হয় অপেক্ষাকৃত ছোট, রিলেটিভলি এরা ছোট, টিনি, স্মল, ছোট, এবং এদের ব্যাস কিন্তু ইকুয়াল। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। ভাজক টিস্যুর কোষগুলো এর আকারে কেমন হয় দেখো, আয়তাকার হতে পারে, ডিম্বাকার, পেন্টাগোনাল মানে পঞ্চভুজ, বা হেক্সাগোনাল বা ষড়ভুজ। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়। যেহেতু এটা বিভাজিত হয়, আসলে এটা বিভাজিত হওয়ার পক্ষে কাজ করে আর কি। যেহেতু বিভাজিত হতে হবে, কোষ প্রাচীর পুরো হলে সেক্ষেত্রে যে জটিলতা থাকতো, এক্ষেত্রে পাতলা হলে বরঞ্চ বিভাজন ক্ষমতাটা কি সহজ হয় আর কি, বিভাজন প্রক্রিয়াটা। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং দানাদার ঘন সাইটোপ্লাজমে পূর্ণ। তোমরা দেখো প্রত্যেকটি কোষের মধ্যে মাঝখানে বেশ বড় সড়ো একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এবং পরিষ্কার করে দেখতে পাচ্ছ সাইটোপ্লাজমে বেশ দানা রয়েছে এবং বেশ ঘন। এর পরের স্লাইডে আমরা একটু লক্ষ্য করি, নাম্বার 6। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়। এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। কোষগুলো একটার সাথে একটা, অর্থাৎ তারা খুব ক্লোজলি অ্যারেঞ্জড। এদের মধ্যেকার ইন্টারসেলুলার স্পেস বলতে কিছু থাকে না। এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় রেট বেশি এবং সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। কেন? এরা সাধারণত বর্ধনশীল অঞ্চলে থাকে, এবং বর্ধনশীল অঞ্চল তো সচরাচর বর্ধিত হয়ে থাকে, বেড়ে থাকে, এবং বাড়তে হলে কি করতে হবে? কোষ বিভাজন হতে হবে। আর বিভাজন হতে হলে সেই কোষকে একটা মানে সবসময় সক্রিয় অবস্থায় থাকতে হবে। আর সক্রিয় অবস্থা বলতে গেলে সেখানে তার ক্রিয়া বিক্রিয়াগুলো চলতে থাকবে। আর বিপাক তো তোমরা বুঝো, ক্রিয়া বিক্রিয়ার সমষ্টি। এই ক্রিয়া বিক্রিয়াগুলো আবার দু ধরনের হতে পারে, একটি হলো গঠনমূলক, একটি হলো ধ্বংসাত্মক। বিপাককে আমরা ইংরেজিতে বলি মেটাবলিজম, গঠনমূলকটাকে আমরা অ্যানাবলিজম বলি, ধ্বংসাত্মকটাকে আমরা ক্যাটাবলিজম বলি। অর্থাৎ অ্যানাবলিজম মানে উপচিতিমূলক বিক্রিয়া, আর ক্যাটাবলিজম মানে হচ্ছে অপচিতিমূলক বিক্রিয়া।
অপরটি যেটা ধ্বংসাত্মক সে রেসপিরেশন। এখানে কোষের মধ্যে সঞ্চিত খাদ্যবস্তু ব্রেকডাউনের মাধ্যমে শক্তি প্রডিউস হয়, এনার্জি প্রডিউস হয়। এটা অবশ্যই ভাঙনমূলক। সে ইন প্ল্যান্ট বডি ফটোসিনথেসিসের মাধ্যমে তারা শর্করা প্রডিউস করছে বিভিন্ন র মেটেরিয়ালসের প্রেজেন্সে, তাহলে এটা গঠনমূলক। ওকে, এই গঠনমূলক এবং ধ্বংসাত্মক ক্রিয়া বিক্রিয়ার সমষ্টি হচ্ছে মেটাবলিজম বা বিপাক। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। কোষে রিজার্ভ ফ্রুট বা সেক্রেটরি ম্যাটেরিয়ালস বা গ্যাস্ট্রিক সাবস্টেন্সেস থাকে না। প্লাস্টিকগুলো থাকে আদি অবস্থায়, অর্থাৎ প্রোপ্লাস্টিড অবস্থায়। কোষগুলো আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান হয়ে থাকে। ফাংশনটা আমরা একটু লক্ষ্য করি। নাম্বার 1, যেটা এপিক্যাল মেরিস্টেম, শীর্ষস্থ ভাজক টিস্যু, এটা কি করে স্বাভাবিকভাবে বিভাজনের মাধ্যমে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সেটা মূলের শীর্ষভাগে হতে পারে, কাণ্ডের শীর্ষভাগে হতে পারে। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, অর্থাৎ বেদ মোটা হয় আর কি। এতে সরু কাণ্ড ক্রমে বা ক্রমান্বয়ে মোটা হয়। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এক সময় ভাজক টিস্যু যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন তাকে বলা হয় ঠিক না, সেটা স্থায়ী টিস্যুতে পরিণত হয়। এটাই আর কি, ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা যখন কমে আসে বা বিনষ্ট হয় বা লুপ্ত হয়, মানে থেমে যায়, তখন সেটা স্থায়ী টিস্যুতে পরিণত হয়। ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়, উন্ড হিলিং, যেটা কোথাও উদ্ভিদের দেহে কোথাও আঘাত পেলে ক্ষয় হলে ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে সেই ক্ষতস্থানটা পূর্ণ হয়। ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ বা টাইপস বা ক্লাসিফিকেশন, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, অন দ্য বেসিস অফ অরিজিন বা উৎপত্তি, লোকেশন বা অবস্থান, এবং সেল ডিভিশন বা বিভাজন এবং তাদের ফাংশন, এগুলোর উপর ভিত্তি করে বিভিন্নভাবে বিভাজন করা হয়ে থাকে, ভাগ করা হয়ে থাকে। নাম্বার 1, প্রথমত উৎপত্তি অনুসারে ইউক্যারিওট, কাউতে আসে প্রোমেরিস্টেম, বাংলা করলে হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। আমি এখানে একটা ডায়াগ্রামেটিক ফিগার দিয়েছি, এটাও দেখবা তোমরা, হাতের ডানে খেয়াল করো। মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে বা থাকে, যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। এই অঞ্চল থেকেই প্রথম বৃদ্ধি শুরু হয়। যেটা বলছিলাম, কি বলছে খেয়াল করো, মানে এই প্রাইমারি ভাজক টিস্যু আমরা যাকে বলছি সেটারও উৎপত্তি ঘটে প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম থেকে। তার মানে প্রাইমারির আগেও আছে, সেটা হলো প্রোমেরিস্টেম। ওকে, দেন প্রাইমারি মেরিস্টেম বা প্রাইমারি ভাজক টিস্যু। যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে, মানে এমব্রায়োনিক ফেজেই উৎপত্তি লাভ করে, তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। মূল এবং কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে তাই প্রাইমারি ভাজক টিস্যু। সেকেন্ডারিতে যাই আমরা, সেকেন্ডারি মেরিস্টেম। যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থার অনেক পরে সৃষ্টি হয়। উদাহরণ ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এখানে একটু লক্ষ্য করো, সেকেন্ডারি ভাজক টিস্যু কি বলছে, যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থার অনেক পরে সৃষ্টি হয়। উদাহরণ ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তার মানে কি বলছি, ওই যে শুরুতে বলেছিলাম ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা যখন লুপ্ত হয় তখন স্থায়ী টিস্যুতে পরিণত হয়। আবার প্রয়োজন হলে কিছু স্থায়ী টিস্যু আছে যারা বিভাজন ক্ষমতা খুঁজে পায় এবং এখান থেকে সেকেন্ডারি ভাজক টিস্যুটা উৎপত্তি হয়। অ্যাকর্ডিং টু দেয়ার লোকেশন, অবস্থান অনুসারে এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক টিস্যু এবং ইন্টারক্যালারে। এপিক্যাল মেরিস্টেমে আসো মূল, কাণ্ড বা এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকে শীর্ষস্থ ভাজক টিস্যু বলে, এরা প্রাইমারি টিস্যু। ফিগারে খেয়াল করবা, শীর্ষস্থ ভাজক টিস্যু টপে দেখানো আছে। মূল হোক কিংবা কাণ্ড হোক বা এদের শাখা প্রশাখা হোক, এদের শীর্ষে থাকবে। এই শীর্ষে বিদ্যমান ভাজক টিস্যুকেই আমরা বলছি শীর্ষস্থ ভাজক টিস্যু। এরা উৎপত্তিগত দিক থেকে প্রাইমারি টিস্যু। ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু বলে, এরা প্রাইমারি টিস্যু। উৎপত্তিগত দিক থেকে এরা প্রাইমারি, বাট এরা দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে। তোমরা পাশের ডায়াগ্রামেটিক ফিগারটা দেখো। পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটেরাল মেরিস্টেম, মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত
ভাজক টিস্যুকে পার্শ্ব ভাজক টিস্যু বলে। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, তাই এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। উদাহরণ কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। আমরা পাশের ফিগারে পরিষ্কার করে পার্শ্ব ভাজক টিস্যুটা দেখতে পাচ্ছি। নেক্সটে যায় কোষ বিভাজন অনুসারে মাস ভাজক মেরিস্টেম, মানে মাস মেরিস্টেম, মাস ভাজক টিস্যু। যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে ঘটে থাকে, ফলে সৃষ্ট কোষ সমষ্টি কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত না থেকে কোষ পুঞ্জ গঠন করে তাকে মাস ভাজক টিস্যু বলে। বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, স্পার্ম, মজ্জা, কার্টেক্স প্রভৃতি অঞ্চলে এই ধরনের বিভাজন দেখা যায়। প্লেট ভাজকে আসো। যে ভাজক টিস্যুর কোষ মাত্র দুটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো প্লেটের মতো হয়, তাকে প্লেট ভাজক টিস্যু বলে। এই প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন পাতা কিংবা বর্ধিষ্ণু বহিতক। তো লক্ষ্য করো, the cells of this meristem divide by anticlinal division. Anticlinal division increases the number of cells in one layer only. This division causes the meristem to grow as a sheet, not in thickness. Plate meristem is the characteristic of plant organs that have flat forms. As a result, a flat organ-like leaf is produced. এখানে একটা বিষয় খেয়াল করো, প্লেট ভাজক টিস্যু যাদেরকে আমরা বলছি, এই ধরনের মানে টিস্যুটা আমরা পাবো কোথায়? বিশেষ করে উদ্ভিদের যে সকল অঙ্গ পাতের মতো, যেমন মানে চ্যাপ্টা পাতের মতো, ফ্ল্যাট অর্গান লাইক লিফ, পাতায় ঘটে থাকে। অ্যান্টিক্লাইনালটা বলছি দেখো, অকারিং এট রাইট অ্যাঙ্গেল, সমকোণে ঘটবে টু দ্য সারফেস। একটা পাতা, চ্যাপ্টা একটা পাতা, তা এই চ্যাপ্টা পাতার যে আয়তন তার রাইট অ্যাঙ্গেলে হবে, অর সার্কামফারেন্স অফ এ প্ল্যান্ট অর্গান। আশা করি ক্লিয়ার। রিব ভাজকে আসো। রিব ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো রৈখিক সজ্জাক্রমে এক সারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাঁজরের মতো দেখায়, তাকে রিব ভাজক টিস্যু বলে। এ প্রকার বিভাজনের ফলে এক সারি কোষ সৃষ্টি হয়, উদাহরণ বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জারশ্মিতে দেখা যায়। এটা একটু পড়ো, দ্য সেলস অফ দিস মেরিস্টেম ডিভাইড এট রাইট অ্যাঙ্গেলস। খেয়াল করো, রাইট অ্যাঙ্গেলস, সমকোণ হতে পারে, রাইট অ্যাঙ্গেল হতে পারে, বাট টু দ্য লঙ্গিটিউডাল অ্যাক্সিস, মানে উদ্ভিদের যে সকল অঙ্গ সিলিন্ড্রিক্যাল, এই সিলিন্ড্রিক্যাল মানে কি লম্বা কি, এটাকে আমরা অক্ষ হিসেবে কল্পনা করি, তার সমকোণে ঘটবে। The cells of this meristem divide at right angles to the longitudinal axis of the plant organ. As a result, parallel files or cells or ribs are produced. Rib meristem is the characteristic of organs that have cylindrical form. মনে করে একটা মূল, মনে করে একটা কাণ্ড, সিলিন্ড্রিক্যাল ফর্ম যেটা, সেটাকে যদি আমরা অ্যাক্সিস হিসেবে সোজা লম্বাভাবে খাড়া করাই, তার সমকোণে ঘটে, তখন সেখানে প্রটসুকা, রিব লাইক, ওই যে থোরাসিক কেজে যে রিব আছে, প্রটসুকা আছে, বুকের যে পাঁজর, সেরকম স্ট্রাকচার তৈরি হয়। কাজ অনুসারে দেখো, প্রোটোডার্ম, যে ভাজক টিস্যু কোষসমূহ উদ্ভিদ দেহের ত্বক সৃষ্টি করে, তাকে প্রোটোডার্ম বলে। মূল, কাণ্ড ও এদের শাখা প্রশাখার ত্বক, এপিডার্মিস বা এপিপ্লেমা সৃষ্টি করা হলো প্রোটোডার্মের কাজ। এপিডার্মিস কাণ্ড ত্বক, এপিপ্লেমা হলো মূল ত্বক। আশা করি ক্লিয়ার। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। প্রোক্যাম্বিয়াম থেকে পরবর্তী পর্যায়ে ক্যাম্বিয়াম হবে, জাইলেম এবং ফ্লোয়েম হবে। গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মানে তো ভিত্তি, মানে মূল দেহটা। শীর্ষস্থ ভাজক টিস্যু যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কার্টেক্স, মজ্জা ও মজ্জারশ্মি সৃষ্টি করে, তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। তো ধাপে ধাপে এই অধ্যায়টা ক্লিয়ার হলে বা পড়ানো হলে তোমাদের এই বিষয়গুলো আরো সহজ হবে বুঝতে। এক নজরে ভাজক টিস্যুর প্রকারভেদটা দেখো। উৎপত্তি অনুসারে প্রারম্ভিক, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুসারে শীর্ষস্থ বা শীর্ষক ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু এবং পার্শ্বীয় ভাজক টিস্যু। কোষ বিভাজন অনুসারে মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু এবং রিব ভাজক টিস্যু। কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, দেন গ্রাউন্ড মেরিস্টেম। ওকে, আশা করি ক্লিয়ার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।